1757 সাল পলাশীর যুদ্ধে নওয়াব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাঙালির স্বাধীনতা হরণ হয়। তার আগে ব্রিটিশদের আসার পূর্বে বাঙালিরা স্বাধীন ছিল এবং ব্রিটিশরা এসে আমাদেরকে এবং তৎকালীন যে ভারত ছিল, বাংলাদেশ, ভারত পাকিস্তান সম্মিলিত দেশ, যেটা খুব সুখের একটা সময় ছিল তৎকালীন জনগণের জন্য, তৎকালীন নাগরিকদের জন্য, এবং রাষ্ট্রের যে আইন নীতি নির্ধারণ সব কিছু ছিল তৎকালীন সময় অনুযায়ী যুগ উপযোগী। এবং বর্তমান যুগে যেমন আমাদের ছেলেরা দেশ থেকে বিদেশ যেয়ে ইউরোপ আমেরিকাতে নিজের বেটার লাইফ ফিউচার চিন্তা করে, তৎকালীন সময় এই উপমহাদেশে আমাদের ভারতবর্ষে জন্য ফ্রান্স, স্প্যানিশ, ডাচ, পর্তুগিজ এবং ব্রিটিশরা তারা আগ্রহী হয়ে থাকতো এই দেশে আসার জন্য, কারণ তৎকালীন সময় বিশ্বের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ ছিল অনেক অনেক আধুনিক এবং তারা অনেক সভ্য ছিল অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায়। ভারতের সাথে শুধু তৎকালীন সময় আরব এবং ওসমানীয় খিলাফতেরই তুলনা দেওয়া যেত। এছাড়া ইউরোপ আমেরিকাকে যেগুলোকে আমরা এখন অনেক আদর্শিক রাষ্ট্র বলে মনে করি, সেগুলো ততটা উন্নত ছিল না এবং তারা এই দেশ থেকে অনেক কিছু আশা করত এবং যে আশাটা তাদের এক সময় এমন একটা জায়গায় নিয়ে যায় যে যেই মুঘল শাসনামলে তারা ব্যবসা করতে সেখান থেকে মশলা সহ কাপড় চোপড় বিভিন্ন জিনিসপত্র তারা তাদের দেশে নিয়ে যেয়ে বিক্রি করত এবং তাদের জীবিকা উপার্জন করত, সেই রাজ্যটাই দখল করার জন্য তারা উঠে পড়ে লাগে। সম্রাট আওরঙ্গজেব যখন ক্ষমতায়, তখন ব্রিটিশরা, ফ্রান্স এবং পর্তুগিজরা আলাদা আলাদা করে বিভিন্ন প্রস্তাব নিয়ে যায় তার কাছে, তাদেরকে এই দেশে ব্যবসায় সুবিধা দেওয়ার জন্য। কিন্তু সম্রাট আওরঙ্গজেব, মুঘল সম্রাট, তিনি তার দূরদৃষ্টিতার কারণে তাদেরকে দমিয়ে রাখতে সক্ষম ছিলেন তার শাসনামলে। কিন্তু আওরঙ্গজেবের পতনের পর এমন কোনো শাসক মুঘল আর তৈরি হননি যারা এই আক্রমণকারী ব্রিটিশ বা ডাচ, স্প্যানিশ, ফ্রান্স, পর্তুগিজদের মোকাবেলা করতে পারে কঠিনভাবে। আর অন্যদিকে তাদের নিজেদের মধ্যেও একটা কম্পিটিশন ছিল, কারা ভারতবর্ষের মধ্যে আগে দখল নিতে পারে এবং এই দেশের সম্পদ লুটপাট করতে পারে। পলাশীর যুদ্ধে 1757 সালে সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে নওয়াব সিরাজউদ্দৌলার বেইমানির কারণে যেটা হয় সেটা হচ্ছে বাংলা শাসন চলে যায় ব্রিটিশদের হাতে এবং তারা আস্তে আস্তে পুরো ভারতবর্ষের শাসনভার নিয়ে নেয় এবং ভারতবর্ষকে 3 ভাগে ভাগ করে শাসন করতে থাকে। এক তো তারা নিজেদের হাতে রেখে কলকাতাকে রাজধানী করে একটা শাসন ব্যবস্থা তৈরি করে, পাশাপাশি যেই দেশগুলো যেই অংশগুলো তারা দখল করতে পারছিল না, তারা সেখানে রাজাদের সাথে চুক্তি করে, মুসলিম যেই নবাবরা ছিল তাদের সাথে চুক্তি করে এবং চুক্তির মাধ্যমে তাদের এক জেনারেশন পরে তারা তাদের দখল নিয়ে নেয় এবং এই ধরনের বিভিন্ন কারচুপির মাধ্যমে ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের উপর অত্যাচার, নিপীড়ন এবং জুলুম চালিয়ে শাসন করে গেছে। এই যেই ব্রিটিশদের 200 বছর শাসনামল, সেই শাসনামলে মুসলিম এবং হিন্দু সহ অন্যান্য ধর্ম সকল লোক একই সাথে ব্রিটিশ বিরোধী অনেক আন্দোলনে একসাথে কাজ করেছে এবং ব্রিটিশদের তাড়িয়ে সেই সোনালী যুগ ভারতের, সেটাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলতে হয় তাহলে সেটা ছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ। এই বিদ্রোহের কারণ ছিল এই যে তৎকালীন সময়ে যে রাইফেলগুলো ছিল, যেগুলো লোড করা অনেক কঠিন ছিল, সেগুলোর পরিবর্তে নতুন এক ধরনের রাইফেল আসে যেটার মধ্যে বারুদ এবং কার্তুজ একসাথেই ছিল, যেটা জাস্ট কাগজ থেকে খুলে বন্দুকে দিলেই সেই বন্দুক থেকে ফায়ার করা যেত। ওটা আসার পরেই জানা যায় যে ওই কাগজটাতে তৈরি করার জন্য শুয়োরের এবং গরুর চর্বির ব্যবহার হয়। যেহেতু তৎকালীন সময়ে 100 বছর হয়ে গেছে ভারতে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের, ব্রিটিশরা তখন ডাইরেক্ট শাসন করতো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষকে শাসন করত এবং এই শাসনের কারণে ভারতবর্ষের অনেক মানুষ জীবিকার জন্য, নিজের অর্থনৈতিক
উন্নয়নের জন্য ব্রিটিশদের সহযোগিতা করতে শুরু করে। ব্রিটিশরা সংখ্যা খুব কম ছিল। তারা এখানে যে আর্মিটা তৈরি করে সে আর্মিতে তারা এই দেশ থেকেই মুসলিম, হিন্দু, শিখ সহ বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের লোককে তাদের সৈনিক হিসেবে যোগদান করায় এবং তাদের বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে এই দেশের মানুষদের অংশগ্রহণের সুযোগ করে দেয়। এতে এই দেশের মানুষের কিছুটা তৎকালীন সময়ে বন্দি অবস্থায় অর্থনৈতিক কিছুটা উন্নয়ন ঘটলেও আক্ষরিক অর্থে তারা সক্ষম হয় পুরো ভারতবর্ষের উপর ক্ষমতা ধরে রাখতে। এই 1857 সালে যখন এই ঘটনাটা সবার জানাজানি হয়ে যায় যে এই কার্তুজের মধ্যে শুয়োরের এবং গরুর চর্বি দিয়ে তৈরি করা হয়েছে, তখন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহী সকলকে নিয়ে একটা বিদ্রোহের সূচনা করে এবং তিনি গুলি করে একজন অফিসারকে হত্যা করার চেষ্টা করে, যদিও তিনি ব্যর্থ হন এবং ব্রিটিশের হাতে ধরা পড়েন। পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু এই যে কাজটা, সে কাজের কারণে তৎকালীন সময় যারা ভারতের জনগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্মিতে সৈনিক হিসেবে সার্ভ করতো, যাদের ইকুয়েশন ছিল যে ভারতবর্ষের 6 জনের সাথে একজন ইংরেজ অফিসার, এই ইকুয়েশনে ভারতবর্ষের সৈনিকরা অনেক এগিয়ে ছিল এবং তাদের হাতে অস্ত্রও ছিল। তারা বিদ্রোহ করে বসে এবং তারা তৎকালীন সময় মুঘল সম্রাট যিনি ছিলেন, যিনি মাত্র নামে মাত্র সম্রাট ছিলেন, তাকে নেতা তৈরি করে তারা একটা বিদ্রোহ করে স্বাধীনতার জন্য যুদ্ধের ঘোষণা দেন। তৎকালীন সময় এত আধুনিক টেকনোলজি ছিল না যে এটা পুরো ভারতবর্ষে খুব দ্রুত ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু এটা ইংরেজদের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে যায় এবং ইংরেজরা নিজেদেরকে সমন্বিত করে তারা যখন দিল্লি মুঘল সম্রাটকে সামনে রেখে তার নেতৃত্বে এই বিদ্রোহটা শুরু করেছিল, তারা দিল্লি ঘেরাও করে এই বিদ্রোহটাকে খুব দ্রুত দমন করতে সক্ষম হয়। তবে তারা বুঝে যায় যে এভাবে শাসন করলে কোনো না কোনোভাবে তারা কোনো দিন না কোনো দিন এই দেশ থেকে বিতাড়িত হবে এবং অপমানিত হয়ে বিতাড়িত হবে। তাই তারা নিজেরাই চিন্তা করে যে দেশের মানুষকে এমন একটা ফিল করানো লাগবে যাতে তারা নিজেদেরকে স্বাধীন মনে করে এবং নিজেদেরকে যথেষ্ট গ্রহণযোগ্য মনে করে ব্রিটিশদের কাছে। এই কারণেই 1885 সালে অ্যালান অর্কাডিয়ান নামে একজন ব্রিটিশ রিটায়ার্ড সিভিল সার্জন তিনি কংগ্রেস প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, সেই কংগ্রেস যে কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। তার নেতৃত্বে যখন কংগ্রেস তৈরি হচ্ছিল, ঠিক তার কিছুদিন আগে 1876 সালে করাচিতে একটা ছেলের জন্ম হয়, যে ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি তার স্কুল জীবন মিশনারি স্কুলে পার করেন এবং তারপর আইনের শিক্ষার জন্য, ল শিক্ষার জন্য LLB এবং ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে চলে যান। সেই সময় আরেকজন ব্যক্তি ইংল্যান্ডে একই LLB এবং ব্যারিস্টারি পড়াশোনা করছিলেন, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। এই দুজন ব্যক্তির সেই সময় 19 শতকের প্রথম দিকে এই ভারতে যেই ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো চলছিল এবং বিভিন্ন দল আলাদা আলাদাভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছিল, ব্রিটিশদের এই দেশ থেকে তাড়ানোর জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য, তাদের সাথে তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী বা মোহাম্মদ আলী জিন্নাহ কারো কোনো সম্পর্কই ছিল না। কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরেও না, কংগ্রেস তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। তারা সরকারকে সাথে বসতো, সরকার তাদেরকে আইডেন্টিফাই করতো এবং তাদেরকে সম্মান করতো এমনভাবে যেন তারা অন্যদের বিদ্রোহগুলোকে দমন করতে পারে। ঠিক এই অবস্থার মধ্যেই দেখা যায় যে মুসলিম হিন্দু ইউনাইটেড হয়ে দিনকে দিন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহটা বেড়ে যাচ্ছে। যেহেতু কলকাতা রাজধানীকে কেন্দ্র করে ব্রিটিশদের শাসন চলতো এবং বর্তমান বাংলাদেশ তৎকালীন সময়ে যে বাংলাটা সেটা ছিল অনেক বড়। বর্তমান বাংলাদেশ তৎকালীন কলকাতা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড মিলে একটা প্রদেশ ছিল, যেটা ছিল মূল কেন্দ্র ভারতবর্ষের এবং এখান থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করত। 1857 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সিপাহী বিদ্রোহ হয়, তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে দেওয়া হয় এবং সরাসরি ব্রিটিশদের আন্ডারে চলে যায় ভারতবর্ষের শাসন।
কংগ্রেস তার মতো করে কাজ চালিয়ে যাচ্ছিল, পাশাপাশি কিছু অন্যান্য দল কাজ করছিল। সেই সময় 1905 সালে লর্ড কার্জন প্রথম ফিল করে যে আমরা যদি মুসলমান আর হিন্দুদেরকে একত্রিত হয়ে এইভাবে আন্দোলন করতে দেই তাহলে আমরা বেশি দিন এখানে টিকতে পারবো না। তিনি প্রথম যেই কেন্দ্রটা ছিল সেই কেন্দ্রটাকে দুভাগ করতে চান, এবং এই কেন্দ্রটাকে দুভাগ করার মাধ্যমে তিনি আরেকটা বিভাজন তৈরি করেন, সেটা হচ্ছে মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন। তিনি বলেন যে আমাদের দ্বারা আমাদের ইংরেজদের জন্য খুব সুবিধা হয় এই প্রদেশটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। বর্তমানে যেমন এই যে ঢাকাকে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন ভাগ করা হয়েছে, ঠিক এইভাবে আর কি কিছুটা। কিন্তু তার মূল ইন্টেনশন ছিল যে এটাকে ভাগ করে মুসলিম এবং হিন্দুকে ডিভাইড করে দেওয়া। উনি 1905 সালে বঙ্গভঙ্গ করেন, যেটার মাধ্যমে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল দুটো বাংলা আলাদা আলাদা তৈরি হয়, এবং পুরো বাংলায় মুসলিমরা তখন সংখ্যালঘু ছিল এবং সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা। পুরো উপমহাদেশে ভারতের মধ্যে তৎকালীন সময় 1905 সালে জনসংখ্যা ছিল 38 কোটি, যার 65% 65% ছিল হিন্দু এবং 27% মানে 27% ছিল মুসলিম। তাই মুসলিমদের মধ্যে একটা চিন্তা ছিল যে কংগ্রেস যেই দলটা মানুষের হয়ে, ভারতবর্ষের সকল মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছে ইংরেজদের সাথে, তাদের সাথে বিভিন্ন দাবি আদায়ের জন্য, বিভিন্ন আন্দোলনের জন্য বিভিন্ন কাজ করছে, সেই কংগ্রেসের মধ্যেই মাত্র 6% ছিল মুসলিমদের কন্ট্রিবিউশন। তাই তাদের মধ্যে একটা চিন্তা জন্ম নেয়, যদি ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলেও যায় তাহলে ভারতবর্ষে যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আর আমরা সংখ্যালঘু হয়ে যাব, তাই আমাদের উপর নির্যাতন বা আমরা আমাদের যেই মূল যেই স্বাধীনতা বা আমাদের যে নৈতিক অধিকার সেটা থেকে হয়তো আমরা বঞ্চিত হব। এই ধরনের একটা চিন্তা মুসলমানদের মধ্যে চলে আসে, এবং এটার সুযোগ উঠিয়ে 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে দেন। পরবর্তীতে বিভিন্ন আন্দোলনের কারণে সেটা আবার রদ করা হয় 1911 সালে। কিন্তু এরই মধ্যে রাজনীতিতে দুজন ব্যক্তির এন্ট্রি হয়ে যায়, মানে দুজন ব্যক্তি চলে আসেন। একজন মহাত্মা গান্ধী, উনি আসেন সাউথ আফ্রিকা থেকে, কারণ উনি ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে আইনের সাউথ আফ্রিকায় প্র্যাকটিস করছিলেন অ্যাজ এ ব্যারিস্টার, লয়ার। তো তিনি সেখানেও দেখেন যে ফ্যাসিবাদ যেটা রেসিজম যেটা মানে বর্ণবাদ, সেটার যে প্রভাব সেটা আফ্রিকাতেও আছে, এবং আফ্রিকাতে ভারতবর্ষের চেয়ে ভয়ঙ্কর প্রভাব আছে আফ্রিকাতে। এটার কারণে তিনি আফ্রিকা ছেড়ে পুরো পরিবার নিয়ে ভারতবর্ষে চলে আসেন, এবং তিনি ভারতবর্ষে এসে আইন চর্চার পরিবর্তে রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেন। এবং একই সময় 1896 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তার পড়াশোনা শেষ করে পাকিস্তানে চলে আসেন তার পৈতৃক নিবাসে, এবং প্রথম দিকে তিনি তার পেশাগত কাজ শুরু করলেও পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগদান করেন এবং কংগ্রেসে যোগদান করেন। কংগ্রেসে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ছিলেন তখন তিনি একটা সেকুলার ব্যক্তি ছিলেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি ব্রিটিশ কালচার দ্বারা অনেকটা প্রভাবিত ছিলেন। তিনি ইয়াং বয়সে অনেকটা ব্রিটিশদের মতোই তার বিহেভিয়ার ছিল, এবং তিনি নিজেকে ওই ধরনের মনে করতেন, যে কারণে তিনি কংগ্রেসের নেতৃত্ব নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, এবং ভারতকে ইংরেজদের থেকে স্বাধীন করে একটা রাষ্ট্র তৈরি করার ব্যাপারে তিনি প্রচুর এফোর্ট দেন তৎকালীন সময় মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু মহাত্মা গান্ধী যখন কংগ্রেসে প্রবেশ করে, একটু একটু করে মোহাম্মদ আলী জিন্নাহর প্রভাবটা কমতে থাকে এবং মহাত্মা গান্ধীর প্রভাবটা বাড়তে থাকে। তার একটা রিজন ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর মুসলমানদের যেই একটা রাজনৈতিক সিস্টেম, খিলাফত সিস্টেম, সেটাকে দুনিয়া থেকে মানে পৃথিবী থেকে বিলুপ্ত করা হয়। অনেকেরই হয়তো জানা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত হয়ে ওসমানীয় খিলাফত, অটোম্যান সাম্রাজ্য যেটাকে বলা হয় অটোম্যান এম্পায়ার, সেই ওসমানীয় খিলাফত ছিল মুসলমানদের খিলাফত, এবং যিনি ছিলেন রাষ্ট্রপ্রধান মুসলমানদের খলিফ, তিনি একই সাথে রাষ্ট্রের প্রধান এবং মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে গণ্য হতো। যদিও সেটা রাজধানী ছিল ইস্তাম্বুল, তুরস্কে, কিন্তু তার প্রভাব পুরো বিশ্বের মুসলমানদের মধ্যে ছিল। ব্রিটিশরা যখন 1923 সালে তুরস্ক অ্যাটাক করার পর
তুরস্ককে দখল করার চেষ্টা করে, তখন তুরস্কের আরেকজন বেঈমান কামাল আতাতুর্ক তিনি মুসলমানদের খিলাফত সিস্টেম বিলুপ্ত করার শর্ত দিয়ে ব্রিটিশদের হাত থেকে তুরস্ককে বাঁচান। যদিও তুরস্ককে বাঁচান তিনি, কিন্তু তিনি যেটা ক্ষতি করেন সেটা হচ্ছে মুসলমানদের খিলাফত সিস্টেম, যে ইসলামিক শরিয়া ব্যবস্থা আল্লাহ প্রদত্ত, সেটাকে তিনি নষ্ট করে দেন। এর ফলে যেটা হয়, পুরো বিশ্বব্যাপী ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানদের একটা আন্দোলন দানা বাঁধতে শুরু করে। সেটাকে তৎকালীন সময়ে খিলাফত আন্দোলন বলা হতো। এবং ভারতবর্ষে এই খিলাফত আন্দোলনটা অনেক বেগবান হয়ে ইংরেজদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবং সবচেয়ে মজার ঘটনা ঘটে তখন, যখন কংগ্রেস মুসলমানদের পক্ষ নিয়ে খিলাফত আন্দোলনের সমর্থন দেয় এবং সকল হিন্দুরাও উপমহাদেশের মুসলমানদের পক্ষ নিয়ে খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনটা অনেক বেগবান হয় এবং এই আন্দোলনের মাঝে ব্রিটিশরা বুঝে যায় যে তাদের এদেশে থাকাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, যদি না তারা মুসলিম এবং হিন্দুকে ডিভাইড করে তাদের মধ্যে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। যার একটা রেজাল্ট ছিল বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রোধ। এটার মধ্যে দিয়ে তৈরি করা হয় মুসলিম এবং হিন্দুর মধ্যে বৈষম্য এবং নিজেদের মধ্যে সমস্যা। আমি আগেই বলেছি যে কংগ্রেস পুরো ভারতের প্রতিনিধিত্ব করত, সেই কংগ্রেসের মধ্যে মাত্র 6% ছিল মুসলমান। তো মুসলমানদের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করতো, একটা অনিশ্চয়তা কাজ করতো, যেটা ভারতবর্ষে আমরা যদি স্বাধীন হয়ে যাই ব্রিটিশ থেকে, তাহলে আমরা কি আমাদের স্বাধীনতা ঠিকভাবে পাবো? আমাদের নৈতিক অধিকার কি থাকবে? না আমরা হিন্দুদের কাছে সংখ্যা লঘু হয়ে অত্যাচারিত হব? যার ফলশ্রুতিতে একটা সময় যে মুসলিম লীগের জন্ম হয় 1906 সালে 30শে ডিসেম্বর। মুক্তার আহমদ ছিলেন কংগ্রেসের মুসলিম লীগের প্রধান। তিনি মুসলিম লীগটাকে প্রতিষ্ঠা করেন এই কারণে, যেন কংগ্রেসের পাশাপাশি মুসলিমদের প্রতিনিধিত্ব করার মতো একটা দল থাকে, রাজনৈতিক দল, যে দলটা ব্রিটিশদের সাথে সরাসরি মুসলিমদের হক নিয়ে কথা বলবে, মুসলিমদের অধিকার নিয়ে কথা বলবে এবং অধিকার আদায়ের বিষয়ে মুসলিমদের পক্ষ থেকে সে ইংরেজদের উপরে একটা প্রেশার তৈরি করতে পারে। এর মাধ্যমে মুসলিম লীগের সূচনা। যখন মুসলিম লীগের উত্থান হয়, তখন মোহাম্মদ আলী জিন্নাহ এটার কড়া সমালোচনা করেছিলেন এবং তিনি তৎকালীন সময় মুসলিমদেরকে কট্টর বলেই মনে করতেন এবং তিনি বর্তমান সমাজ যে সেকুলার দেখে আমরা, সেই ধরনের সেকুলার টাইপের একজন লোক ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আস্তে আস্তে দিন বদলাতে থাকে এবং কংগ্রেসের মধ্যে তার প্রয়োজন কমতে থাকে এবং মহাত্মা গান্ধীর প্রয়োজন বাড়তে থাকে, তখন তিনি একটা সময় যে 1915 সালের দিকে মুসলিম লীগও যুক্ত হন কংগ্রেসের সদস্য থাকা অবস্থায়। তিনি এই কারণ দেখান যে মুসলিম লীগ এবং কংগ্রেসকে একত্রিত রাখার জন্য এবং তারা যেন নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত না হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে এর কোনো প্রভাব না পড়ে, আমরা যেন ভারত স্বাধীনতা পাই, তাই আমি এই দুটো দলের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে থাকব। এবং তিনি এর মধ্যে অনেকগুলো মিটিংও করেন তাদের সাথে। কিন্তু দিনকে দিন মুসলিমরা বুঝতে পারে যে হিন্দুদের সাথে তাদের একটা বৈষম্য দিনকে দিন বাড়তে থাকে এবং হিন্দুরাও এই 1915 সালের পর দেখতে পারে যে কংগ্রেস যেহেতু সেকুলার একটা রাজনৈতিক দল এবং মুসলিমরা তাদের অন্য একটা রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছে ধর্মের ভিত্তিতে, পাশাপাশি তারাও এই 1915 সালে হিন্দু মহাসভা নামে একটা রাজনৈতিক দল এবং RSS নামে আরেকটা রাজনৈতিক দলের জন্ম দেয়, যারা ছিল কট্টর হিন্দু আদর্শে আদর্শিত। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে আসে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই কংগ্রেস, মুসলিম লীগ বা হিন্দু মহাসভা RSS কারোর সাথে যোগাযোগ না করেই তৎকালীন ব্রিটিশরা ডিক্লেয়ার করে দেয় যে ব্রিটিশদের পক্ষ থেকে ভারতীয় সৈনিকরাও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেবে। তখন কংগ্রেস, মুসলিম লীগ সবাই প্রচণ্ড ক্ষেপে যায় এবং এর বিরোধিতা করার ফলে যেটা হয়, তাদের সাথে একটা আলোচনায় বসতে ব্রিটিশরা রাজি হয় এবং ব্রিটিশদের সাথে আলোচনার রেজাল্ট হয় এই যে ব্রিটিশরা যদি জয়লাভ করে আর আমরা যদি আমাদের সৈন্য দিয়ে তাদেরকে সাহায্য করি, তারা জয়ের পরে ভারতকে স্বাধীনতা দিয়ে দেবে। ওই একই সময় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র সেন তিনি আবার জার্মান যে হিটলারের সাথে দেখা করেন এবং
জার্মান, জাপান এবং ইটালির যে বাহিনী ছিল তাদের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র সংগ্রাম শুরু করেন এবং তিনি তৎকালীন সময়ে মায়ানমারের একটা জায়গায় জাপানরা যেটা দখল করে নিয়েছিল সেখানে তৎকালীন স্বাধীন ভারতের সূচনা এবং ঘোষণা দিয়ে দেন এবং তিনি তাদের একটা কারেন্সি নোটও প্রচলন শুরু করেন এবং একটা সরকারও গঠন করে ফেলেন নেতাজি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। এবং তিনি ছিলেন জার্মান, জাপান, ইটালি পন্থী। অপরদিকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ তারা চেষ্টা করছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে যেন ভারত বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই তারা যেন ভারতকে স্বাধীনতা দিয়ে দেয়। এবং মুসলিমদের প্রতিনিধিত্ব করছিলেন মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ এবং কংগ্রেস থেকে ছিলেন মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু সহ আরও অনেক বিশিষ্ট নেতারা। কংগ্রেসের মধ্যেও মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল, কিন্তু খুব কম। একটা সময় জাপান যখন 15ই আগস্ট 1945 সালে আত্মসমর্পণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে, তখন ব্রিটিশরা বুঝে যায় যে তাদের অর্থনৈতিক অবস্থা আর আগের মতো নেই, আর তারা অ্যাফোর্ড করতে পারবে না, আর ভারতকে তারা এতটাই 200 বছর ধরে শোষণ করেছে যে শোষণ করার মতো আর কিছু নেই, এখান থেকে নিয়ে যাওয়ার মতো আর তেমন কিছু নেই। তাই তারাও এটাকে স্বাধীনতা দিতে রাজি হয়। কিন্তু তৎকালীন সময় আরেকটা বিরোধ তৈরি হয় যে স্বাধীনতা যে দেওয়া হবে এই দেশের রাজনৈতিক দলের হাতে, সেটা কার হাতে দেওয়া হবে? কংগ্রেসের হাতে না মুসলিম লীগের হাতে, না হিন্দু মহাসভার হাতে, না আরএসএসের হাতে? যদিও হিন্দু মহাসভা এবং আরএসএস খুব কম জায়গাতেই প্রভাব বিস্তার করতে পেরেছিল, কিন্তু মুসলিমদের জনসংখ্যা এবং বেশি হওয়ার কারণে মুসলিম লীগ কংগ্রেসের সাথে সমান হারে টক্কর দিয়ে চলছিল। মুসলিমরা চাচ্ছিল প্রথম দিকে একটা প্রদেশ নিজেদের, যে প্রদেশগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা আছে সেগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ হিসেবে ভাগ করে দেওয়ার জন্য, এবং ইংরেজরা প্রস্তাব করে যে তারা 3টা স্টেট তৈরি করে দিবে, 3টা প্রদেশ তৈরি করে দিবে। একটা প্রদেশ হবে মুসলিমদের, একটা প্রদেশ হবে হিন্দুদের, এবং একটা প্রদেশ হবে যেখানে হিন্দু মুসলিম সেকুলার বা অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে, এবং 5 বছর এই 3টা প্রদেশ থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকবে মূল ক্ষমতা। মূল ক্ষমতা বলতে মানে প্রদেশ অন্যান্য দেশের সাথে যেটাকে আমরা ফরেন মিনিস্ট্রি বলি এবং ডিফেন্স মিনিস্ট্রি বলি, এই দুটো মিনিস্ট্রি এবং অর্থনীতি, অর্থ মন্ত্রণালয়, এগুলো হচ্ছে ব্রিটিশদের সেন্ট্রালের হাতে থাকবে। বাকিগুলো থাকবে এই 3টা প্রদেশের কাছে। প্রদেশ তাদের নিজেদের মতো করে নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে। মোহাম্মদ আলী জিন্নাহ ভাবেন যে এটা খুব ভালো একটা অফার ছিল, কিন্তু দেখা যায় যে 5 বছরের পর তারা যদি চলে যায় তখন এই রাজ্যগুলো নিজেদেরকে আলাদা করে নিতে পারে। আর এতে যেটা ঘটতো সেটা হচ্ছে যে তৎকালীন সময়ে ভারতে এতগুলো ভাগ ছিল, প্রত্যেকটা রাজ্য আলাদা আলাদা করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করার সুযোগ ছিল। তাই কংগ্রেসের সাথে মুসলিম লীগের একটা আদর্শিক এবং ধর্মীয় মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করে, যে জায়গা থেকে তারা ভারতকে রক্ষা করতে পারবে এবং স্বাধীন করে ব্রিটিশদের হাত থেকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে। এই সময় কিন্তু আমাদের এই যে বাংলাদেশ, এর রাজনৈতিক প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে শুরু করে মুসলিম লীগের প্রথম দিকে সকল নেতারাই ছিলেন বাঙালি। হোসেন স্যার সোহরাওয়ার্দী, তারপর শেরে বাংলাকে ফজলুল হক সহ, মৌলানা ভাসানী সহ অনেকেই তখন এই বাংলার সন্তান ছিলেন যারা এই মুসলিম লীগের নেতৃত্ব দিচ্ছিলেন। যদিও মৌলানা ভাসানী পরে মুসলিম লীগ থেকে বের হয়ে ন্যাপ মুসলিম সমাজতান্ত্রিক একটা দলের সূচনা করেন। কিন্তু তৎকালীন সময় যেটা ঘটে সেটা হচ্ছে যে ব্রিটিশরাও খুব তাড়াহুড়ো করে দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছিলেন তাদের সেই সময়ের জন্য। তাই 29শে জুলাই 1946 সালে যখন মুসলিম লীগ বুঝতে পারে যে হয়তো ব্রিটিশরা ভারতকে কংগ্রেসের হাতেই সোপর্দ করে চলে যেতে পারে, তাহলে তাদের কাছ থেকে স্বাধীনতা নেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে, তখন মোহাম্মদ আলী জিন্নাহ একটা ডিক্লারেশন দেন যে যদি সহজ পথে না হয় তাহলে আমরা কঠিন পথ নেব। এই কঠিন পথটাই হয়ে দাঁড়ায় একটা ভয়ঙ্কর বিষয়।
1946 সালের 16ই আগস্ট তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির মাধ্যমে একটা দাঙ্গার সূচনা হয়, হিন্দু মুসলিম দাঙ্গার সূচনা হয়। এবং এই দাঙ্গায় মানুষজন না বুঝেই আরেকজনকে শুধু ধর্মের ভিত্তিতে কাটা শুরু করে, যার ফলে ইংরেজরা এবং তৎকালীন কংগ্রেসের নেতারা এবং কি মুসলিম লীগের নেতারাও ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে যান এবং তারা কোনোভাবে দেশটাকে ভাগ করে এই শান্তিটা ফিরিয়ে আনার চেষ্টা করেন, যার ফলে একজনকে দায়িত্ব হয় যে এই দেশটাকে দুভাগে ভাগ করে দেওয়ার জন্য হিন্দু এবং মুসলিমদের জনসংখ্যার ভিত্তিতে। এবং যিনি ভাগ করেন তার হাতে শুধু 3 সপ্তাহ সময় ছিল। তার আগে তার এই সম্পর্কিত কোনো জ্ঞানই ছিল না যে ভারতবর্ষ কেমন, তার জিওগ্রাফি কেমন, তার কালচার কেমন, এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তিনি 3 সপ্তাহের জন্য এই ভারতবর্ষে আসেন এবং বিভিন্ন জেলা থেকে জনসংখ্যার ভিত্তি করে তিনি একটা রেখা টেনে দেন তার টেবিলের উপরে। সেই রেখার উপর ভিত্তি করে পাকিস্তান এবং ভারতের জন্ম হয়। আমরা প্রায় প্রথম স্বাধীনতা, যেহেতু আমরা এদিকে সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিলাম, তাই বাংলাদেশ বর্তমানের এটা তৎকালীন সময় পূর্ব পাকিস্তান এবং ওইদিকে পশ্চিম পাকিস্তান, দুটো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। আর মাঝখানে জন্ম হয় ভারত রাষ্ট্রের হিন্দু জনসংখ্যার ভিত্তিতে করে। আর কিছু রাষ্ট্র থাকে যেগুলো হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, এই রাজ্যগুলো থাকে হচ্ছে তাদের প্রিন্সদের হাতে। তারা চাইলে যে কোনো পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, ভারতের সাথে যুক্ত হতে পারে, অথবা নিজেরা স্বাধীনও থাকতে পারে। কাশ্মীরও এর মধ্যে অন্যতম ছিল। যদিও পরবর্তীতে ইন্ডিয়া তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দ্বারা, এমনকি স্ট্রাইক করে সামরিক অভিযান চালিয়েও সিকিম, গোয়া, তারপর হায়দ্রাবাদ এবং কাশ্মীরকে দখল করে নেয়, নিজেদের অঙ্গরাজ্য হিসেবে তৈরি করে নেয়। কিন্তু এদিকে যেহেতু ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুটো ছিল, তাই তারা এই বাংলাদেশকে তাদের হাতে নিতে পারছিল না। কারণ ব্রিটিশদের দেওয়া আইন অনুযায়ী 5 বছর ব্রিটিশরা চলে যাওয়ার পরও তারা এই দেশের উপরে ক্ষমতা রাখত এবং এই 5 বছরের মধ্যে সব কিছু ভাগ হয়ে যায় মুসলিম হিন্দুর মধ্যে জনসংখ্যার ভিত্তিতে। এবং এর মাধ্যমে পাকিস্তান একটা আর্মি গড়ে ওঠে, যেটা শক্তিশালী ছিল ইন্ডিয়ান আর্মির তুলনায়। এবং আমরা যদি দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাকিস্তান সব দিক থেকে ইন্ডিয়া থেকে এগিয়ে ছিল। কিন্তু পাকিস্তানের ওই যে একটা সমস্যা, সেটা হচ্ছে ধর্মীয়তা, পরে চলে আসছিল ন্যাশনালিজম। তারা নিজেরা সংখ্যা কম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানে থাকা অবস্থায় তারা চাচ্ছিল তাদের হাতে ক্ষমতা কেন্দ্রভূত করে রাখতে এবং এই দেশের মানুষকে নিপীড়নের মধ্যে রাখতে। সাল 1947, 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং 15ই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়। কিন্তু পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, তারা পাকিস্তানকে পেয়ে, একটা মুসলিম রাষ্ট্র পেয়ে খুব খুশি হয়েছিল এবং ভেবেছিল আমরা স্বাধীন হয়েছি, আমাদের ন্যায় অধিকার, স্বাধীনতা এসেছে, অধিকার প্রতিষ্ঠা হবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। কিন্তু আনফর্চুনেটলি মোহাম্মদ আলী জিন্নাহ সহ তৎকালীন পশ্চিম পাকিস্তানের নেতাদের কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। পশ্চিম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ যখন বাংলাদেশ সফরে আসেন এবং ঢাকা ভার্সিটিতে প্রথম তার লেকচার দেন, তিনি সেখানে রাষ্ট্রভাষা উর্দুর ডিক্লারেশন দেন। তিনি চাচ্ছিলেন যে এক রাষ্ট্রের এক ভাষা হবে, কিন্তু 7.5 কোটি মানুষ বাংলা ভাষার কথা বলে, যেটা পাকিস্তানিদের জনসংখ্যারও দ্বিগুণেরও বেশি। উর্দুতে কথা বলা লোকের চেয়েও প্রায় 3 গুণ লোক বেশি বাংলাতে কথা বলে। সেই ভাষাটাকে তিনি রেকগনাইজ করতে অস্বীকার করেন, যার কারণে 52 ভাষা আন্দোলনের সূচনা হয়। এটাই ছিল বাঙালি স্বাধীনতার প্রথম স্পার্ক, যার মাধ্যমে একের পর এক আন্দোলন শুরু হয়। 65-তে হয়, 62-তে হয় এবং তৎকালীন সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে চাচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান গড়ে তাদের নিজ অধিকারকে সুরক্ষিত করতে, পাকিস্তান থেকে ভাঙতে না। কিন্তু পাকিস্তানের নির্যাতন এমন একটা পর্যায়ে চলে যায় যে জায়গাতে যাওয়ার পরে যেই ন্যাপ মুসলিম দিক থেকে বের হয়ে মৌলানা ভাসানীর তৈরি ন্যাপ এবং বিভিন্ন রাজনৈতিক দল অন্যান্যগুলো, যেমন জামাত ইসলাম এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল ছিল তৎকালীন সময়, এবং মৌলানা ভাসানীর যে
ছাত্র শেখ মুজিবুর রহমান কে নিয়ে গঠিত আওয়ামী লীগ মুসলিম লীগকে ভেঙে আওয়ামী মুসলিম লীগ তৈরি হয়, যেটা পরবর্তীতে সেকুলার নিজেদেরকে প্রমাণ করার জন্য আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিমকে বাদ দিয়ে আওয়ামী লীগ রাখে। তারা সব বিভিন্ন দল বাংলাদেশের জন্য নিজেদের স্বার্থের জন্য পাকিস্তানের সাথে ফাইট করতে থাকে এবং 70-এর নির্বাচনে যখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে এবং পাকিস্তান সরাসরি তাদেরকে ক্ষমতা দিতে অস্বীকার করে, তখন বাঙালি জাতি বুঝতে পারে যে আমরা কোনোভাবেই শান্তিপূর্ণভাবে পাকিস্তান থেকে নিজেদের অধিকার রক্ষা করতে পারবো না। শেখ মুজিবুর রহমান একজন ভালো নেতা ছিলেন আওয়ামী লীগের, এটাও অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু তিনি পরবর্তীতে একজন ভালো শাসক হয়ে উঠতে পারেননি। তিনি একজন ভালো নেতা ছিলেন কিন্তু ভালো শাসক কখনোই ছিলেন না। আচ্ছা, যাই হোক, এর ফলে যেটা ঘটে সেটা হচ্ছে যে পুরো বাঙালি এবং পুরো বাংলাদেশের মানুষজন সবাই কাছে নৈতিক অধিকার ছিল তাদের ক্ষমতা তা নিজেদের কাছে নেওয়ার, যদিও পাকিস্তানকে এক রেখে ক্ষমতা দেওয়া যেত, কিন্তু পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী তৎকালীন সময় একটা ডিসিশন নেয়, সেটা হচ্ছে তারা ভাবে যে কিছু অভিযান চালিয়ে কিছু মানুষকে হত্যা করে কিছু মানুষকে জেলে পাঠিয়ে এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়া যাবে এবং বাঙালিদের কন্ট্রোলে নিয়ে নেওয়া যাবে। এই ভুলটার কারণে তারা একটা ভয়ঙ্কর যুদ্ধের জন্ম দেয় এবং বাঙালির কাছে আর কোনো অপশন থাকে না যে আমরা স্বাধীনতা লাভ করব পাকিস্তান থেকে। যেই পাকিস্তান স্বাধীন হওয়ার জন্য আমাদের আগের জেনারেশন রক্ত দিয়েছিল, এত কিছু করেছিল, সেই পাকিস্তানের অত্যাচারী আমরা এক সময় 1971 সালে মানুষ বিরক্ত হয়ে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধে একে একে যুক্ত হন। সেই সময় মৌলানা ভাসানীর নেতৃত্ব ন্যাপ এবং বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সকল দল বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে এবং এই যুদ্ধটার নেতৃত্ব আওয়ামী লীগ দেয় এবং তৎকালীন সময় একটা অস্থায়ী মন্ত্রিসভা গঠন হয় এবং অস্থায়ী সরকার গঠন হয়, যেটার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম সহ আরও বিভিন্ন নেতা নিয়ে মূলত 4 নেতাই ছিলেন তার প্রধান, এবং একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ওসমানীকে বাংলাদেশের সেনার বাহিনীর প্রধান করে একটা মুক্তি সেনা গঠন করা হয়, যেই মুক্তি সেনা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং সেই সেনাবাহিনীতে ছিলেন আমাদের বিভিন্ন বীর সন্তানেরা, সাধারণ জনগণ এবং পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অনেক অফিসার, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জিয়াউর রহমান, কর্নেল তাহের, তারপর খালিদ মোশাররফ। ওনারা পাকিস্তানের আর্মির বিভিন্ন ঊর্ধ্বতন অফিসার হওয়া সত্ত্বেও তৎকালীন সময় আরাম-আয়েশের জীবন ছেড়ে বাংলাদেশের মানুষের জন্য, আপামর মানুষের জন্য তারা এই দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং জিয়াউর রহমান 25শে মার্চ তিনি তার পরিবারকে ক্যান্টনমেন্টে রেখেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং 26শে মার্চ তিনি প্রথম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে যেহেতু তিনি পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ করে বাঙালিদের সাথে যুক্ত হয়েছেন, তাই তিনি পরবর্তীতে আরেকটা ঘোষণা দেন, শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা দেন এবং দীর্ঘ 9 মাস এই স্বাধীনতা যুদ্ধ চলে। এই যুদ্ধটা করেছিল মুজিব বাহিনী না। ওই সময় ইন্ডিয়ার আরেকটা এজেন্ট, তারা ট্রেন করছিল মুজিব বাহিনীকে। মুজিব বাহিনী আর মুক্তিবাহিনীর মধ্যে একটা তফাৎ ছিল, এই মুক্তিবাহিনী ছিল আপামর সাধারণ জনগণের বাহিনী এবং এই বাহিনীতে নেতৃত্ব দিচ্ছিলেন সেই সকল চৌখস অফিসাররা, বাঙালি অফিসাররা, যারা পাকিস্তান আর্মি থেকে পালিয়ে বিদ্রোহ করে নিজের জীবন বাজি দিয়ে এই দেশের মানুষকে মুক্ত করার জন্য এসেছিলেন। এর মধ্যে মেজর ডালিম, কর্নেল ফারুক তারাও ছিলেন, বদরুদ্দোজা সহ অনেক আর্মি অফিসাররা তখন ছিলেন। এই মুক্তিযুদ্ধ 9 মাস হয়। পরবর্তীতে ভারতের হস্তক্ষেপ হয়। ভারত হস্তক্ষেপ করে তার নিজের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতাতে অবশ্যই ভারতের অবদান ছিল, কিন্তু এর পিছনে মনে রাখতে হবে ভারতের অবদানটা ছিল ভারতের নিঃস্বার্থের কারণে। 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি, বিজয় লাভ করি। স্বাধীনতা তো আগেই ডিক্লেয়ার হয়ে গেছিলো। বিজয় লাভ করি
এবং এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, সেটা হচ্ছে ভারতের আর্মির কাছে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তেমন কেউ, আসলে গুরুত্বপূর্ণ কেউ বা বাংলাদেশের অস্থায়ী সরকারের পক্ষ থেকে তাজউদ্দিন আহমেদ বলুন বা পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন খন্দকার মোশতাক বলুন, কেউই তৎকালীন ওই যেই আত্মসমর্পণ ছিল পাকিস্তানের সেখানে উপস্থিত থাকতে পারেনি বা তাদেরকে থাকতে দেওয়া হয়নি। সত্যি কথা বলতে, যারা আমরা ইতিহাস নিয়ে গবেষণা করেছি, আমরা দেখেছি 65-তে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, 1971 সালে মুক্তিযোদ্ধাদের 9 মাসের যুদ্ধের ফসলটা 3 ডিসেম্বর যুদ্ধে যুক্ত হয়ে ইন্ডিয়া এমনভাবে পৃথিবীর কাছে প্রেজেন্ট করেছিল যে ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধে হেরে গেছে। আসলে বিষয়টা তা ছিল না, ছিল বাঙালি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফসল এবং মুক্তিযোদ্ধাদের 9 মাসের দীর্ঘ যুদ্ধের ফসল। হ্যাঁ, অবশ্যই ভারতের হস্তক্ষেপ এই স্বাধীনতাটাকে ত্বরান্বিত করেছে, সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু পুরো ক্রেডিটটা ভারত নিজে একা নিতে চেয়েছিল, যার কারণে ওই সময় মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে যে আমরা কি পাকিস্তানের হাত থেকে মুক্ত হয়ে ভারতের হাতে বন্দী হতে যাচ্ছি। যে কারণে 10ই জানুয়ারি 1972 সালে শেখ মুজিবুর রহমান ফিরে আসার পরেই, তিনি রাষ্ট্রপতি ছিলেন, অস্থায়ী যে সরকার ছিল সেই সরকারের, কিন্তু তিনি জানতেন রাষ্ট্রপতির মর্যাদা বেশি হলেও ক্ষমতা বেশি প্রধানমন্ত্রীর। তিনি দেশে ফেরার পরেই তাজউদ্দিন আহমেদকে ক্ষমতাচ্যুত করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এবং যেটা বলছিলাম যে স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের অবদান অস্বীকার করা যায় না, তিনি একজন ভালো নেতা ছিলেন এবং ভালো নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তার পাশাপাশি আর অনেক নেতা ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন এবং যাদের নাম এখনকার জেনারেশন অনেকে জানেই না। তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মৌলানা ভাসানী সহ অসংখ্য নেতা ছিলেন এবং খন্দকার মোশতাক, তিনিও একজন ভালো নেতা ছিলেন আওয়ামী লীগের, যিনি শেখ মুজিবের হত্যার প্রধান আসামি বলে গণ্য হন। তো 72 সালে শেখ মুজিবুর রহমান দেশে ফেরার পরেই মুক্তিযোদ্ধাদের চাপের মুখে তিনি বাধ্য হন ইন্ডিয়ান আর্মিকে ফেরত পাঠিয়ে দিতে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াও বিশ্ববাসীর সামনে নিজেদের ইমেজকে টিকিয়ে রাখার জন্য নিজেদের সেনাবাহিনীকে ফিরিয়ে নেয় ঠিকই, কিন্তু পাশাপাশি পাকিস্তানদের আর্মিদের রেখে যাওয়া সকল অস্ত্র এবং বাঙালিদের অনেক ধন সম্পদ তারা আত্মসাৎ করে নিয়ে যায় সাথে করে। এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে ভারতের সাথেও আমাদের যে বন্ধুত্বটা ছিল সেটা একটা অনিশ্চিত যাত্রা শুরু করে। শেখ মুজিবুর রহমান 1973 সালে সেই ভুট্টো সাহেবকে বাংলাদেশে দাওয়াত করে নিয়ে আসেন, এতেও ভারতের চক্ষুশূল হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান এক সময়। এবং শেখ মুজিবুর রহমান 1972 সালে নিজে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শুরু করে 74 সাল পর্যন্ত, 74 সালে যে দুর্ভিক্ষ হয়, যে দুর্ভিক্ষে বাংলাদেশে অসংখ্য মানুষ মারা যায়, এবং এই দুর্ভিক্ষটা বাংলাদেশের অর্থনৈতিক বা খাদ্যের অভাবে হয়নি। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেন এই দুর্ভিক্ষটা হয়েছিল শুধুমাত্র তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন তাদের চুরি এবং অন্যায় কাজের কারণে, এবং এর ফসল দিতে হয়েছিল সাধারণ মানুষকে, এবং মানুষ হয়ে উঠেছিল অতিষ্ঠ। শেখ মুজিবুর রহমান গোটা হাতে গোনা কয়েকজন মানুষকে সুবিধা দিতে যেয়ে পুরো বাঙালি জাতিকে একটা ভয়ঙ্কর সিচুয়েশনে, একটা ভয়ঙ্কর অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দিয়েছিলেন। অতঃপর তিনি যখন দেখলেন যে 73-এর নির্বাচনে তাকে জিততে কারচুপি আশ্রয় নিতে হয়েছিল, কারণ দেশ স্বাধীন হওয়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল তার আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। তাদের মধ্যে জাসদ ছিল অন্যতম, যেটার নেতৃত্ব দিচ্ছিলেন সিরাজ শিকদার, এবং শেখ মুজিবুর রহমানের আমলেই প্রথম বাংলাদেশের এনকাউন্টারে সিরাজ শিকদারকে হত্যা করা হয় বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে। আমি বলবো না সিরাজ শিকদার ভালো ছিলেন কি না খারাপ ছিলেন সেটা আলোচনা না, তিনি একটা বামপন্থী রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করা হয় একটা বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে, এবং এটা ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম এনকাউন্টার। পরবর্তীতে এই যে দুর্নীতি অবিচার চলছিল, সেই দুর্নীতি অবিচারকে জনগণ যখন প্রায় আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে গিয়েছিল, এবং ওই সময় মৌলানা ভাসানীর ন্যাপ এবং বামপন্থী দলগুলো জনগণের বেশি আস্থাভাজন হয়ে উঠছিল, তখন শেখ মুজিবুর রহমান সিদ্ধান্ত নেন এক নায়কতন্ত্র হয়ে তিনি
একটা রাজনৈতিক দল রাখবেন দেশে। আওয়ামী লীগকে বিলুপ্ত করে তিনি তৈরি করেন নতুন আরেকটা দলের, যার নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, বাকশাল। তিনি আওয়ামী লীগকেও বিলুপ্ত করেন এবং সংসদ ভেঙে দেন। এবং এই বাকশাল ছিল একটা এমন শাসন ব্যবস্থা যার মধ্যে একজন শাসক, তিনি জীবিত থাকা অবস্থা অন্য কোনো কেউ শাসন ব্যবস্থা আসতে পারবে না। একটা রাজনৈতিক দল থাকবে, হাতে গোনা 4টা পত্রিকা যেগুলো সরকারের সমালোচনা করে না, সেগুলো ব্যতীত সকল পত্রিকাকে নিষিদ্ধ করা হয়। একটা টিভি চ্যানেল ছিল বিটিভি, যেটা এখনও সরকারের গুণগানই গায় যে সরকার ক্ষমতায় আসে। তো বাংলাদেশের মানুষজন বুঝতে পারে না যে এত বড় আত্মত্যাগ 1971 সালে, এত বড় একটা মুক্তিযুদ্ধ যেটাতে অসংখ্য লোক যুদ্ধে অংশগ্রহণ করেছে, অগণিত লাখে লাখে মানুষ শহীদ হয়েছে, মা বোন ধর্ষণ হয়েছে। এই যে অত্যাচারটার থেকে মুক্তি পেল বাঙালি, আসলে কী লাভ করলো এর মাধ্যমে? শেখ মুজিবুর রহমান বাকশালের ঘোষণা দেওয়ার মাধ্যমেই তিনি আসলে পাকিস্তানিদের চেয়েও বেশি কঠোর হয়ে উঠলেন। এবং এই কারণে তৎকালীন 4 নেতা তার কাছ থেকে সরে গেলেন। তাজউদ্দিন আহমেদ নিজে তার সবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে গেলেন এবং শেখ মুজিবুর রহমানকে বলে গেলেন যে, ভাই, আপনি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছেন যে আপনাকে সম্মানজনকভাবে ক্ষমতাচ্যুত করার কোনো উপায় আপনি আর বাকি রাখেননি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ের লেখা নেতা এবং পিতা বইয়ে এর উল্লেখ আছে। এবং উনি বাসায় গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন যে, মুজিব ভাই নিজেও মরবেন, আমাদেরকেও মারবেন। এই উক্তিটা তিনি করেছিলেন। এই বাকশাল 1975 সালের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন সময়ে এই যে মুজিব বাহিনীর কথা বলেছিলাম না, যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযুদ্ধ হয়ে গেছে, মুক্তি বাহিনী ছিল প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা প্রত্যেকে কাজ করেছেন। কিন্তু মুজিব বাহিনী এমন একটা বাহিনী যে বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। ডিসেম্বরের 3 তারিখে ইন্ডিয়া যখন বাংলাদেশে প্রবেশ করে, তাদের সাথে সাথে মুজিব বাহিনী দেশে প্রবেশ করে এবং দেশে প্রবেশ করেই তারা দেশের পাহাড়ি অঞ্চলের লোকজনদের হত্যা করে তাদের সম্পদ আত্মসাৎ করা শুরু করে। তারা পাকিস্তানিদের সাথে মোকাবেলা করার আগে পাকিস্তানিরা আত্মসমর্পণ করে ফেলার কারণে তারা নামে মুক্তিযোদ্ধা উপাধি পেয়ে যায়, কিন্তু যুদ্ধ করা ছাড়াই। পরবর্তীতে তাদের দ্বারা শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত একটা বাহিনী, রক্ষী বাহিনী তৈরি করে, যার অত্যাচারে বাংলাদেশের মানুষ হয়েছিল অতিষ্ঠ। এই রক্ষী বাহিনীর কারণেই শেখ মুজিবুর রহমানের পতনের ঘণ্টা শুরু হয়ে গিয়েছিল। এবং শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে ভয়ঙ্কর একজন শাসক ছিলেন বাংলাদেশের ইতিহাসে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অফিসার যারা মুক্তিযুদ্ধ করেছিলেন এবং তারা তাদের জানের মায়া ত্যাগ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তারা বুঝতে পারলেন যে এই ব্যক্তিকে ক্ষমতাচ্যুত না করলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। ওনাকে ক্ষমতাচ্যুত করতে যেয়ে তার পুরো পরিবারকে 15ই আগস্ট হত্যা করা হয়, যেটা আসলেই মর্মান্তিক। কারণ কিছু এখানে ব্যাপার আছে, মহিলা এবং শিশুদের বিষয়টা সমর্থনযোগ্য নয়। শেখ মুজিবুর রহমান তার কর্মফল ভোগ করেছেন, কিন্তু তার পরিবারকে হত্যা করার কতটা নৈতিক ছিল এটা আসলেই এক কথায় বলা যাবে না। কারণ হচ্ছে যে পরবর্তীতে তারই যে কন্যা শেখ হাসিনা, তিনি যা দেখালেন এবং পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপট, এই 75 সালে 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করে মেজর ডালিম, কর্নেল ফারুক, যে খন্দকার মোস্তাককে রাষ্ট্রপ্রধান বানিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, রাষ্ট্রপতি বানিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, যারা রাষ্ট্র পরিচালনা করছিলেন, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আরেকজন মহানায়ক খালিদ মোশাররফ, তিনি নভেম্বর 3 তারিখে একটা কূপ করেন এবং মোস্তাককে ক্ষমতাচ্যুত করেন এবং যারা শেখ মুজিবুর রহমান হত্যা করেছেন তাদেরকে সম্মানের সাথে দেশ থেকে চলে যেতে দেন এবং নিজে ক্ষমতা গ্রহণ করার চেষ্টা করেন। কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে পারেননি। মাত্র 4 দিন ক্ষমতা ধরে রাখার মধ্যেই নভেম্বরের 7 তারিখ আরেকজন বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের নেতৃত্বে, বামপন্থী সমাজতান্ত্রিক দলের নেতৃত্বে একদল সেনা একটা অভ্যুত্থানের মাধ্যমে 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে
আবার জিয়া রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। এবং রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জিয়া রহমান পুরোপুরি রাষ্ট্রীয় ক্ষমতা নেননি। তিনি সায়েমকে রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তিনি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন 1977 সাল পর্যন্ত। 1977 সালে যখন অবস্থা এমন দাঁড়ায় যে সায়েম পারছিলেন না রাষ্ট্রকে ঠিকভাবে পরিচালিত করতে, তখন জনগণের এবং সেনাবাহিনীর বিশেষ অনুরোধে জিয়াউর রহমান তৎকালীন সময়ে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে ক্ষমতা গ্রহণ করেন। এবং তিনি সেই ব্যক্তি যিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতির সূচনা করেন এবং তিনি নিজেও একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন যেটার নাম ছিল বিএনপি, যেটা এখনও বর্তমানে বাংলাদেশে একটা শক্তিশালী রাজনৈতিক দল। তিনি জামায়াতে ইসলামকেও রাজনীতিতে আসার সুযোগ করে দেন, যে জামায়াতে ইসলাম পাকিস্তানের সময়ও খুব জোরালো একটা রাজনৈতিক দল ছিল এবং পাকিস্তানিদের দ্বারাও নিপীড়িত একটা রাজনৈতিক দল ছিল। জামায়াতে ইসলামের রাজনীতি খুব স্বচ্ছ একটা রাজনীতি, তারা সবসময় ইসলামিক রাজনীতি করে গেছে কিন্তু কখনোই অন্য ধর্মের লোকেদের উপর অত্যাচারে বিশ্বাস করতো না। তাই জিয়া রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেন এবং পাশাপাশি আওয়ামী লীগকেও পুনর্বাসন করেন এবং শেখ হাসিনাকে তিনি নিজ দায়িত্বে ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসেন। শেখ মুজিবুর রহমান হত্যার পরে শেখ হাসিনা এবং শেখ রেহানা অনেক বছর এই ভারতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। এই জিয়া রহমানই তাদেরকে দেশে নিয়ে আসেন এবং তার প্রত্যেক সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে রাজনীতি করার সকল ধরনের সুবিধা দেওয়া হয়। কিন্তু আমার ব্যক্তিগত পর্যালোচনা থেকে আমি বাংলাদেশের আজ পর্যন্ত যতগুলো রাষ্ট্রপ্রধান পেয়েছি তার মধ্যে সকল ব্যক্তিদের তুলনায় সৎ রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, যদিও আমি বিএনপির পক্ষপাতিত্ব করি না, আমি বিরোধিতাও করি না, পক্ষপাতিত্ব করি না, বাট আমি জিয়া রহমানকে ব্যক্তিগতভাবে বলতে পারি যে তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন এবং সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, যিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীরুত্তম ছিলেন। তিনি দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরে সেকেন্ড চিফ স্টাফ এবং পরবর্তীতে সেনাপ্রধান হন এবং তারপরে রাষ্ট্রপ্রধান হয়ে 4 বছর দায়িত্ব পালনের পরে তাকে হত্যা করে কিছু বিপদগামী সেনা অফিসার, যাদেরকে পরবর্তীতে কিছু লোক জনগণের হাতে নিহত হয় আর কিছু মানুষের বিচার করা হয়। সেই জিয়া রহমান মৃত্যুর পর তার অর্থনৈতিক অবস্থা খুবই একজন সাধারণ মানুষের চেয়েও কম ছিল, যা প্রমাণ করে যে জিয়া রহমান কখনো অনৈতিকভাবে তার সম্পদ বাড়াননি। পরবর্তীতে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নেন। জেনারেল তিনি ছিলেন জিয়া রহমানের সময় সেনাপ্রধান। তিনি ক্ষমতা নিয়ে দীর্ঘ সময় শাসন করেন। ওই সময়টাতে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং জিয়া রহমানের রেখে যাওয়া বিএনপি নেতৃত্ব হাল ধরেন বেগম খালেদা জিয়া এবং তারা দুজনে মিলে 90-এ একটা বিশাল আন্দোলনের মাধ্যমে এরশাদকে ক্ষমতাচ্যুত করে একটা গণতান্ত্রিক রাস্তায় বাংলাদেশকে নিয়ে আসেন। 91-তে নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বে বিএনপি জনগণের ভোট পেয়ে ক্ষমতায় আসে, 5 বছর ক্ষমতায় ছিলেন। তারপরে 96-তে আবারও ক্ষমতা আসার পরে আওয়ামী লীগ যখন ভোট কারচুপির মিথ্যা অপবাদ দেয়, তারপর খালেদা জিয়া আবারও নির্বাচন দেন। সেই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ আসে ক্ষমতায়। তারা 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। 2001 সালে আবার বিএনপি ক্ষমতা আসে নির্বাচনের মাধ্যমে। কিন্তু 2006 সালে ঘটে আরেকটা বিপত্তি, যে আওয়ামী লীগ এবং বিএনপি যে পালাবদল হচ্ছিল তার মধ্যে কিছু নেতা বাদ দিয়ে বাকিরা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিলো এবং দুর্নীতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে দুই রাজনৈতিক দলের প্রধানদের সকলকেই আইনের আওতায় নিয়ে আসে। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখানে, যে তৎকালীন সময় 2001 থেকে 2006 পর্যন্ত এই শাসনামলটা ছিল, তখন জামায়াতে ইসলাম বিএনপির সাথে মিলে শাসন কার্য পরিচালনা করা সত্ত্বেও যখন এই সামরিক বাহিনী ক্ষমতা নেয় তখন তারা জামায়াতে ইসলামের কোনো নেতার বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতির প্রমাণ পায়নি। পরবর্তীতে জনগণের আন্দোলনের প্রেক্ষিতে সেই সামরিক বাহিনী একটা রাজনীতির
খেলায় অবতীর্ণ হয়, একটা নির্বাচনের নাটক সাজিয়ে আওয়ামী লীগের সাথে মধ্যস্থতা করে ক্ষমতা আওয়ামী লীগের হাতে বুঝিয়ে দিয়ে তারা দেশ ত্যাগ করে এবং শুরু হয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের উত্থান, যেটা শেখ মুজিবুর রহমান করতে চেয়েছিলেন বাকশালের মাধ্যমে। যেটা তিনি ঘোষণা দিয়ে করতে চেয়েছিলেন, করতে পারেননি, সেটা তার মেয়ে গণতন্ত্রের নামে এমনভাবে করেছেন যে 2009 সালে তিনি 2008 সালে ক্ষমতা গ্রহণ করার পর 2009 সালে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে লাশের পাহাড় দিয়ে শুরু করে তার ক্ষমতা 5ই মে 2013 সালের যে মাদ্রাসার বাচ্চা থেকে শুরু করে অনেক আলেম ওলামাদের হত্যা থেকে শুরু করে তার বিরুদ্ধে যে কথা বলতে থাকে হত্যা, গুম, আয়নাঘর, এই রকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, পুলিশ, র্যাব, ডিবি, সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিজেদের দলের ছেলেদেরকে সেখানে যুক্ত করে এমনভাবে দেশকে পরিচালনা করেছে যে দেশটাকে পুরো বিধ্বস্ত করে ফ্যাসিবাদের আঁকড়ায় তৈরি করে দিয়ে গেছে। বাংলাদেশের জনগণ বারবার নিজেদের হকের জন্য আন্দোলন দাঁড় করেছে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনেকবার আন্দোলন হয়েছে যা সফলতার মুখ দেখেনি। 2024 সালে কোটা আন্দোলন, যেটা আমাদের সন্তানেরা, আমাদের ছোটো ভাইয়েরা মিলে যে আন্দোলনটা শুরু করে, সেই আন্দোলনটা আল্লাহর রহমতে, অশেষ রহমতে শেখ হাসিনার জীবদ্দশাতেই তার কর্মফল তাকে বুঝিয়ে দিয়ে এই ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে স্বাধীন করে আবার নতুন করে স্বাধীনভাবে নতুন একটা দেশের সূচনা হয়। বর্তমানে আমাদের দেশের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটেছে এবং আওয়ামী লীগ প্রমাণ করেছে সে যতবার ক্ষমতায় গেছে ততবারই ফ্যাসিবাদী জন্ম দিয়েছে, সেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বর্তমান যুগ পর্যন্ত। তাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর এই জাতীয় পার্টিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে বর্তমান সরকারের বোকামি। আর বিএনপি, জামাত ইসলাম এবং নতুন কোনো দল যদি আসে আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে, সেই দলগুলো উচিত হবে সকলে মিলে একটা সময় পর সংস্কার করে দেশের অবস্থা একটা স্থিতিশীল পর্যায়ে আসার পর জনগণকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে চায় তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে। সেটা জামাত ইসলাম হলে জামাত ইসলামই বাংলাদেশের জন্য উত্তম হবে। জনগণ যা চাইবে সেটাই তাদের শ্রদ্ধার সাথে গ্রহণ করা উচিত। বিএনপি যদি এই কাজটা করে তাহলে মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটা আরও বৃদ্ধি পাবে। এটা বলা বাহুল্য যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো রাজনৈতিক দলই জনগণের সাথে তাদের সম্পর্কটা দৃঢ় রাখতে পারেনি, কারণ তাদেরকে আওয়ামী লীগ বিরোধী কথা বলার কারণেই তাদেরকে বিভিন্ন জেল, জুলুম, গুম, হত্যার শিকার হতে হয়েছে। তাই তাদের জনগণের সাথে অনেক রাজনৈতিক দলেরই একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে ইনশাল্লাহ। তবে বিএনপি যদি ভয় পায় যে আওয়ামী লীগকে সরিয়ে পরে বিএনপিকে সরিয়ে অন্য কোনো দল ক্ষমতায় চলে আসবে, এই ভয় যদি আওয়ামী লীগের সাথে হাত মিলাতে চায় বা আওয়ামী লীগকে প্রশ্রয় দিতে চায়, তাহলে এটা হবে বিএনপির জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত। কারণ যদি বিএনপি আওয়ামী লীগকে কোনোভাবে প্রশ্রয় দেয় বা সমর্থন দেয়, তাহলে একদিকে তো সে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে, পাশাপাশি তার উপরে যে এত জুলুম নির্যাতন হয়েছে, খালেদা জিয়াকে যে বিদেশে যেতে দেওয়া হয়নি, কোকো লাশ দাফন এই থেকে শুরু করে তারেক জিয়াকে যে এতগুলো মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি, মা ছেলেকে যে পাশে আসতে দেওয়া হয়নি, এতগুলো বিএনপি নেতার জেল, জুলুম সব কিছু বৃথা যাবে যদি তারা আওয়ামী লীগের সাথে কোনো রকমের হাত মিলিয়ে রাজনীতি করার বা প্রতিদ্বন্দ্বী মনে করে রাজনীতি করার চিন্তা করে। আমাদের বাঙালি জাতিকে চিন্তা করতে হবে যে আমরা আওয়ামী লীগ নামের একটা ফ্যাসিস্টকে উৎখাত করেছি, এই ফ্যাসিস্ট আর কখনো যেন বাংলাদেশের মাটিতে জন্ম নিতে না পারে। আর এটা বাংলাদেশের জনগণ, বর্তমান সরকার এবং পরবর্তীতে যারা সরকার ক্ষমতায় আসবে তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সময় লাগুক, কিন্তু কেউ যদি অন্যায় অবিচার করে ক্ষমতা থাকতে চায় তার ঠিকানা হবে এরকম, যেরকম আওয়ামী ফ্যাসিস্ট সরকার হয়েছে। দয়া করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং বাংলাদেশের জনগণ তার ন্যায় ন্যায্য অধিকার পাক,
এবং বাংলাদেশের ক্ষমতায় এমন একজন ব্যক্তি আসুক, এমন রাজনৈতিক দল আসুক, এমন লোকদের হাতেই রাষ্ট্রের ক্ষমতা যাক, যারা ব্যক্তি কেন্দ্রিক না হয়ে দেশের কথা, সমাজের কথা, মানুষের কথা ভাববে এবং তাদের নৈতিক অধিকার তাদের কাছে পৌঁছে দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। দয়া করবেন, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেন তাদের হাতে যাদেরকে ক্ষমতা দেওয়ার যোগ্য মনে করেন, কিন্তু তারা যখন জুলুম করে তখন ফেরআউনের মতো পরিস্থিতি হয়, আর যখন তারা ন্যায় বিচার করেন তখন খোলাফায়ে রাশিদিনের মতো পরিস্থিতি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদেরকে রাষ্ট্রের ক্ষমতা দান করি এই কারণে যেন মজলুমের আর্তনাদ আমার নিকট না পৌঁছায়। তাই প্রত্যেকটা রাষ্ট্রনায়কের প্রয়োজন হচ্ছে তার দেশের জনগণের, দেশের মানুষের নৈতিক অধিকার রক্ষা করা এবং তাদের পাশে থাকা সব অবস্থায়, এবং তাদের প্রত্যেকটা মতকে যদি সেটা যুক্তিসঙ্গত হয় সেটাকে অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করা, অথবা সেটাকে সম্মানের সাথে যুক্তি দিয়ে খণ্ডন করা। ফোর্স করে কেউ ক্ষমতা থাকতে পারে না, পৃথিবীর ইতিহাসে এটার নজির নেই। ভালো থাকবেন, জাযাকাল্লাহ খাইরান।